নেতিবাচক চিন্তা ভাবনা মানে যেগুলো মাথায় ঘুরতে থাকে আমাদের মনের শান্তি তো প্রায়ই কেড়ে নেয়, তাই না? হুম, খুবই সত্যি কথা। আজকে আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। একটা বুক আছে নেগেটিভ চিন্তা দূর করার কৌশল নামে। আচ্ছা। তো সেখান থেকে কিছু কাজের কৌশল খুঁজে বের করার চেষ্টা করব, যা হয়তো আমাদের মনটাকে একটু শান্ত রাখতে সাহায্য করতে পারে। দারুণ একটা উদ্যোগ। আর শুরুতেই একটা বেশ অবাক করার মতো তথ্য দিই। হ্যাঁ, বলুন। বলা হয় যে আমাদের মাথায় প্রতিদিন যে হাজার হাজার চিন্তা আসে তার প্রায় ৮০% নাকি নেতিবাচক। ভাবা যায়? ওহ, ৮০%? এটা তো অনেক। হ্যাঁ, আর তার মধ্যে ৯৫% চিন্তাই নাকি গতকাল বা তার আগের দিনের পুনরাবৃত্তি। আসলে অবাক করার মতো। আর এটাই কিন্তু আমাদের মূল আলোচনায় নিয়ে আসে। এই যে নেতিবাচক চিন্তা, এগুলো আসলে কি? ঠিক, এগুলো হলো ধরুন মনের ভেতরের সেই কথাগুলো, যেমন আমি এটা পারবো না বা আমার ভাগ্যটাই খারাপ, এই টাইপের। হ্যাঁ, হ্যাঁ, বুঝি। বইটা বলছে এর পেছনে কারণ থাকতে পারে পুরনো কোনো ব্যর্থতার স্মৃতি, কিংবা ধরুন আত্মবিশ্বাসের অভাব বা ভবিষ্যতের ভয়। হুম। কিন্তু সবচেয়ে জরুরি প্রথম ধাপটা হচ্ছে এই চিন্তাগুলোকে ধরতে পারা, মানে সচেতন হওয়া। হ্যাঁ, সচেতনতার বিষয়টা বইটাতে বেশ জোর দিয়েই বলা হয়েছে। নিজের মনের ভেতরের কথাগুলো শুধু লক্ষ্য করা, কোনো বিচার না করে প্রতিক্রিয়া না দেখিয়ে। ঠিক, অনেকটা যেন দূর থেকে নিজের চিন্তার খেলা দেখা। বইটাতে একটা অভ্যাসের কথাও বলা হয়েছে, প্রতিদিন সকালে মিনিট ৫ চুপচাপ বসে শুধু নিজের চিন্তাগুলোকে দেখা। এটা কি সত্যি এতটা কাজের? অবশ্যই, কারণ সচেতন হলেই তো আমরা বুঝতে পারব কোনটা বাস্তব আর কোনটা শুধুই মনের তৈরি ভয়। আচ্ছা। আর সচেতন হওয়ার পরের ধাপটাই হলো চিন্তাগুলোকে একটু প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জ করা কিভাবে? বইটাতে একটা সুন্দর পদ্ধতির কথা আছে। চিন্তাটাকে ধরা, তারপর প্রশ্ন করা, আর তারপর দরকার হলে সেটাকে বদলানো। ও আচ্ছা। যেমন ধরুন, যদি মনে হয় সবাই আমাকে অপছন্দ করে, নিজেকে প্রশ্ন করা, সত্যিই কি সবাই, নাকি ২-৩ জন? হুম, ঠিক। এটা তো ভাবার মতো। অথবা ভাবা যায়, এই যে ভাবছি, এর পেছনে শক্ত কোনো প্রমাণ আছে কি? অন্য কোনো দিক থেকে কি দেখা যায় পরিস্থিতিটা? এই প্রশ্ন করার ব্যাপারটা বেশ শক্তিশালী মনে হচ্ছে। এটা তো ওই নেতিবাচক চিন্তার জালটাকে ছিঁড়ে ফেলতে সাহায্য করতে পারে। একদম। আর এর সাথেই জুড়ে আছে ভাবনার ভাষা বদলানোর কৌশলটা। এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যে বলছিলেন, আমি ব্যর্থ না ভেবে ভাবা আমি শিখছি। ঠিক তাই, এই ছোট পরিবর্তনটাও কিন্তু মনে বেশ বড় প্রভাব ফেলে। সত্যি। হ্যাঁ, কারণ শব্দ তো আমাদের অনুভূতিকে অনেকটা নিয়ন্ত্রণ করে, তাই না? তা তো বটেই। বইটাতে খুব সুন্দর করে বলা আছে, আমরা যদি নিজেদের সাথে একটু নরম সুরে কথা বলি, মানে ইতিবাচক শব্দ ব্যবহার করি, তাহলে ভেতরের অনুভূতিটাও পাল্টাতে শুরু করে। যেমন? যেমন আমি পারবো না এর বদলে যদি বলি আমি চেষ্টা করব, এই কথাটা কিন্তু অনেক বেশি শক্তি যোগায়। ঠিক বলেছেন। শুধু মানসিক দিক নয়, বইটাতে শারীরিক সংযোগের কথাও এসেছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই। যেমন মানসিক চাপের সময় আমাদের শরীরে কর্টিসল হরমোন বাড়ে, আর সেটা নাকি নেতিবাচক ভাবনাকে আরও উস্কে দেয়। হুম। আর এটা কমানোর জন্য নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের কথা বলা হয়েছে। ওই যে ৪ সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, ৪ সেকেন্ড ধরে রাখা, আবার ৪ সেকেন্ড ধরে ছাড়া। হ্যাঁ, ওই ব্রিদিং টেকনিকটা, ওটা আসলেই খুব কার্যকর। কর্টিসল লেভেল কমাতে সাহায্য করে। এর সাথে ভালো ঘুম, ঠিকঠাক খাবার আর হালকা ব্যায়ামের কথাও তো আছে, তাই না? একদম, কারণ মন আর শরীর তো আসলে একে অপরের সাথে জুড়ে আছে। একটা ভালো থাকলে অন্যটাও ভালো থাকে। ঠিক। আর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ, মানে আমাদের সম্পর্কগুলো, সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। ও হ্যাঁ, এটাও ঠিক। কাদের সাথে মিশছি, কেমন কথা শুনছি রোজ। বিজ্জপ্ত, এগুলো আমাদের চিন্তাভাবনার উপর গভীর প্রভাব ফেলে। বইটাতে পরামর্শ দেওয়া হয়েছে যে ইতিবাচক মানুষের সঙ্গ বেছে নেওয়াটা খুব জরুরি। আর নেতিবাচক বা কি বলে বিষাক্ত সম্পর্কগুলো থেকে একটু দূরত্ব রাখা। হ্যাঁ, সেটা নিজের ভালোর জন্যই দরকার। আর দুটো বিষয়ে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। গ্র্যাটিটিউড। হ্যাঁ, প্রতিদিন জীবনের ছোট ছোট ভালো জিনিসগুলোর জন্য একটু কৃতজ্ঞ থাকা। আর দ্বিতীয়টা হলো আত্মকরুণা বা সেলফ কম্প্যাশন। ঠিক, নিজের ভুলগুলোকে মেনে নেওয়া, নিজেকে ক্ষমা করতে পারা। এগুলো যেন নেতিবাচকতার বিরুদ্ধে একটা শিল্ড বা ঢালের মতো কাজ করে, তাই না? একদম। আসলে বইটার মূল সুরটাই হলো, নেতিবাচক চিন্তা তো আসবেই, এটা স্বাভাবিক। আমরা তো চিন্তা থামাতে পারবো না,
হুম। কিন্তু আমরা সেই চিন্তাগুলোকে আঁকড়ে ধরে রাখব নাকি সেগুলোকে যেতে দেব, সেই সিদ্ধান্তটা বা ক্ষমতাটা আমাদের হাতে। বাহ, দারুণ বলেছেন। সদ্গুরু যেমনটা বলেন, মন হলো একটা অসাধারণ যন্ত্র। একে আমরা যেভাবে ব্যবহার করব, আমাদের জীবনটাও কিন্তু সেভাবেই তৈরি হবে। আমরা চিন্তার দাস নই, পরিচালক হতে পারি। খুব পাওয়ারফুল ভাবনা। তাহলে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য মূল কয়েকটা পদক্ষেপ যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ, বলা যেতে পারে। প্রথমত, চিন্তাটাকে ধরা, প্রশ্ন করা এবং দরকার হলে বদলানো। দ্বিতীয়ত, নিয়মিত নিজের মনের অবস্থা নিয়ে কিছু লেখা, মানে ডায়েরি লেখার মতো। হুম। তৃতীয়ত, প্রতিদিন অন্তত কিছুক্ষণ ধ্যান করা। চতুর্থত, একটা ইতিবাচক রুটিন তৈরি করা। আর পঞ্চমত, চট করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু বুঝে শুনে সাড়া দেওয়া। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। সারমর্ম এটাই, মনকে নিয়ন্ত্রণ করা মানে চিন্তা একদম বন্ধ করে দেওয়া নয়, বরং চিন্তার প্রতি নিজের অ্যাটিচিউড বা দৃষ্টিভঙ্গিটা বদলানো। ঠিক। সদ্গুরুর আর একটা কথা মনে পড়ছে এখানে। উনি বলেন, যদি তুমি তোমার মনকে ঠিক মতো চালাতে পারো, তাহলে তোমার পুরো জীবনটাই ঠিক পথে চলবে। বাহ। ভেতরের শান্তিটাই বাইরের পরিস্থিতি সামলাতে সাহায্য করে। কারণ উনি এটাও বলেন, কেবলমাত্র যদি তুমি নিজে আনন্দিত হও, তবেই তুমি আনন্দ ছড়াতে পারবে। দারুণ একটা কথা। তাহলে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। অবশ্যই। এই যে এতগুলো কৌশলের কথা আমরা শুনলাম, এর মধ্যে খুব ছোট কোনো একটা পরিবর্তন কি আজ থেকেই চেষ্টা করে দেখা যায়, যেটা হয়তো আমাদের মনের ভেতরের আবহাওয়াটা একটু হলেও ভালো করতে পারে? একটা ছোট পদক্ষেপ। অথবা এই ভাবনাটা নিয়ে একটু ভাবা যায় কি, যে আমার ভেতরের আনন্দই আমার আসল শক্তি। এই বিশ্বাসটা মনে রাখলে হয়তো জীবনের চ্যালেঞ্জগুলোকে অন্যভাবে দেখার, অন্যভাবে সামলানোর একটা পথ খুলে যেতে পারে।